সোনার বাংলা রিসোর্টে থেকে আমরা 10 তারিখ সকালবেলা সেখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম যে একটা অটো বুক করে নিলাম, সেটা নিয়ে বিষ্ণুপুরটা ঘুরবো। ঘুরে তারপরে দুপুরবেলা আমাদের 3:30টায় ট্রেন ছিল, তো ততক্ষণে সব ঘোরা হয়ে যাবে এবং আমরা তারপর ট্রেন ধরে ফিরে আসবো। তো সেই মতন প্রথম আমরা গেলাম মদনমোহন মন্দির। এটি একটি বিষ্ণুপুর একটি ঐতিহাসিক জায়গা, যেখানে এই মদনমোহন দেবতার সঙ্গে একটা বিশাল সম্পর্ক রয়েছে। এখানে মদনমোহন মন্দিরটি বিশ্বাস করা হয় যে 500 বছরের পুরনো। এই মন্দিরটার একটা ইতিহাস আছে। ধরণী নামে একজন গরিব পুরোহিত, যে বিষ্ণুপুরের জঙ্গলে বাস করত এবং মল্ল রাজ্যের রাজা বীর হাম্বি যখন সেই জঙ্গলে শিকার করতে যান, তখন তার গিয়ে সুন্দর মূর্তিটি দেখে তার পছন্দ হয় এবং তিনি ব্রাহ্মণকে মূর্তিটা দেওয়ার অনুরোধ করেন, কিন্তু ব্রাহ্মণ দেবতাকে ছাড়তে রাজি হয় না। সেই মূর্তিটি তখন হাম্বি চুরি করে এবং তার রাজ্যে স্থাপন করে। পরে প্রায় 100 বছর পর মল্ল রাজ্যের রাজা দুর্যোধন সিংহ বিষ্ণুপুরের এই মদনমোহন মন্দিরটি তৈরি করেন। এইবারে এইটা তো তৈরি হলো, কিন্তু যখন দেখা যায় যে দীর্ঘদিন, এটা 1694 সালে এটি তৈরি হয়। এবার তারপরে এটি সেখানে পুজো হতে থাকে এবং বিষ্ণুপুরের বাসীরা তারা একটি এখানে বিশাল করে মদনমোহনের মূর্তির পুজো করতে থাকে খুব আড়ম্বর সহকারে। কিন্তু রাজা গোপাল সিংহের রাজত্বকালে ভাস্কর রাওয়ের নেতৃত্বে মারাঠা সৈন্যরা তাদের রাজ্য যখন আক্রমণ করে, মল্ল সৈন্যরা তখন তাদের প্রতিহত করতে পারল না। তখন গোপাল সিংহ তার রাজ্যের সকলকে বিষ্ণুপুরে দুর্গের ভেতরে নিজেদের সবাইকে আটকে রেখে সে মোহনের নাম উচ্চারণ করা নির্দেশ দেয়। বিষ্ণুপুরের স্থানীয় লোকেরা এখনো বিশ্বাস করে যে তাদের হাত থেকে তাদের পূর্বপুরুষদের জীবন রক্ষা করেছিলেন এই মদনমোহন। তারপর এক বিরাট দুর্ভিক্ষ দেখা দেয় সেখানে, কোষাগার প্রায় খালি। তখন রাজা চৈতন্য সিং মল্ল রাজ্যের রাজা ছিলেন, তিনি খুব ধার্মিক মানুষ ছিলেন। তিনি তখন কি করলেন, তিনি অনুপস্থিত ছিলেন রাজ্যে, তখন তার মন্ত্রীর হাতে সেই কাজ দেখাশোনা করার জন্য তিনি দেন। কিন্তু এরকম পরিস্থিতির সুযোগ নিয়ে তার খুড়তুতো ভাই দামোদর সিং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, সিরাজদৌল্লা সৈন্য নিয়োগ করেন। তারপরে সেটাতে সফল হতে পারে না। মির্জাফরের সৈন্যের সঙ্গে আঘাত করে বিষ্ণুপুর আক্রমণ করে। শেষ পর্যন্ত তিনি বিষ্ণুপুর দখল করেন। চৈতন্য সিংহ ব্রিটিশদের কাছে চলে যায়, কলকাতায় পালিয়ে আসে ন্যায় বিচারের আশায়। তো তার পালানোর সময় সে তার নিজের দেবতা মদনমোহনকে সঙ্গে করে নিয়ে যায়। ব্রিটিশরা তাকে তার ভাই দামোদর সিংয়ের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেয়, কিন্তু মামলা করবার জন্য 1,30,000 টাকা সেই সময় প্রয়োজন ছিল। তো এত অর্থের প্রয়োজন ছিল যে চৈতন্য সিংহের পক্ষে সেটা জোগাড় করা সম্ভব ছিল না। তখন তিনি বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের কাছে তার মদনমোহনের মূর্তিটি ছিল তার একমাত্র সম্পত্তি, সেটাকে রেখে তিনি বন্ধক রেখে টাকা নেন। গোকুল মিত্র এবং চৈতন্য সিংহের মধ্যে একটা একটা ট্রিটি সমঝোতা হয় যে ঋণ পরিশোধ করলেই প্রতিমাটা ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু কেউ কেউ বিশ্বাস করে যে ঋণ পরিশোধ করতে চৈতন্য সিংহ ব্যর্থ হওয়ায় গোকুল মিত্র ওই মূর্তিটা তাকে ফেরত দেননি। পরে তিনি তার সঙ্গে একটি রাধার মূর্তি যোগ করে বাগবাজারে সেটি প্রতিষ্ঠিত করেন। কিন্তু আবার কেউ বিশ্বাস করে চৈতন্য সিংহ সময় মতো ঋণ হয়তো শোধ করেছিলেন, কিন্তু গোকুল মিত্র তাকে মূল মূর্তির একটা প্রতিরূপ ফিরিয়ে দিয়েছিলেন। আবার কেউ বিশ্বাস করে যে গোকুল মিত্র এক রাতে মদনমোহনের কাছ থেকে একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে মদনমোহন তাকে বলেছিলেন যে তিনি তার বাসস্থান ছেড়ে
বিষ্ণুপুরে বসবাসের জন্য চলে যাচ্ছেন। যাই হোক, এইভাবে আর কি এই ইতিহাসটি প্রতিষ্ঠিত হয় এবং বাগবাজারের মদনমোহনের যে মন্দির সেটা বিষ্ণুপুরেও রয়েছে, কিন্তু সেখানে রাধা কৃষ্ণের মানে মদনমোহনের মূর্তি সেখানে রয়েছে। পরে 1761 খ্রিস্টাব্দে প্রায় 300 বছর আগে গোকুলচন্দ্র মিত্র কলকাতার বাগবাজারে একটি মদনমোহনের মন্দির নির্মাণ করে। তিনি তখন একজন কলকাতার বিত্তশালী ব্যক্তি ছিলেন। লবণের ব্যবসা করে তিনি বিশাল ধন সম্পত্তি অর্জন করেছিলেন। আজ সেসব বিলাসবহুল জীবনযাত্রা তো নেই, কিন্তু এই 56 বিঘা জমির ওপর মদনমোহনের মন্দিরের পিছনে গোকুলচন্দ্রের সেই বিশাল বাড়ি ভগ্নাবশেষ আজও জর্জীর্ণ অবস্থায় সেখানে পড়ে রয়েছে। এখন কিন্তু মদনমোহনের মন্দিরটি আজও খুব জাঁকজমক সহকারে কালী পুজোর পরের দিন অন্নকূট উৎসবে জাঁকজমকভাবে এবং গৌরবের সঙ্গে সেখানে পালন করা হয়ে থাকে। অনেকে মনে করেন যে দেবতা মদনমোহন ওই দিন মাছির ছদ্মবেশে আসে এবং প্রসাদ গ্রহণ করে।